দর্শক দেখুন, আজকে বিকেলে এই খবর সামনে এসছিল, তারপরে যেটা এলো এটা অবশেষে কলকাতা বিমানবন্দরে অবতরণ করল মুখ্যমন্ত্রী মমতার বিমান। ঝড় বৃষ্টিতে প্রায় 1.5 ঘন্টা চক্কর কাটতে হয় আকাশে। প্রথমে ওই খবরটা এসছিল, মিডিয়াতে সব খবর হচ্ছিল, প্রবল ঝড় বৃষ্টি, মুখ্যমন্ত্রী মমতার বিমান অবতরণ করতে পারছে না কলকাতা বিমানবন্দরে, আধ ঘন্টারও বেশি আকাশে চক্কর। এটা তখন খবরটা এসছিল। তো পরে ওই খবর এলো যে হ্যাঁ, অবশেষে অবতরণ করেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। এই যে এয়ারপোর্টের পাশে যেখানে এই বান্টু নিয়ে বলেন না মিডিয়ার সামনে, সব জোগাড় করে রাখা হয়েছিল যে উনি এসে লেকচার দেবেন, মিডিয়াতে বড় বড় কথা বলবেন, যেটা বলে থাকেন। তো সেই সবকেও উড়িয়ে নিয়ে চলে গেছে ঝড় বৃষ্টি। তারপরে আজকে যেটা হয়েছে, উনি বেরিয়ে আজকে আর কিছু বলেননি, গাড়ি থেকে হাতটা নেড়ে পালিয়ে গেছেন, মানে কিছু বলেননি। কিন্তু দর্শক, আজকে বলেননি কিন্তু ভাববেন না উনি বলবেন না, উনি বলবেনই। কালকে মনে হচ্ছে কোনো প্রোগ্রাম নেই, শনিবার প্রোগ্রাম আছে, দেখবেন। শনিবার যেদিন সভা করবেন দেখবেন ওখানে কি বলেন। এটা তো ঝড় বৃষ্টির কারণে তো অবতরণ করতে পারেনি ফ্লাইটটা, ছোট্ট ফ্লাইট, প্রচণ্ড হাওয়া হচ্ছিল, ফলে খুব ঝুঁকিপূর্ণ ছিল। সেই জন্যে এয়ারপোর্ট অথরিটি যেটা করে থাকে আর কি, ট্রাফিকের ব্যাপারটা, মানে ওই ক্লিয়ারেন্স দেওয়ার যে বিষয়টা, সেটা দেয়নি, সেই জন্য নামতে পারেনি। ওই চক্কর কাটছিল। একটা ম্যাপ দেখছিলাম না, ওই চক্কর কাটছিল। তারপরে যখন খানিকটা মানে নিয়ন্ত্রণে এসেছে, তারপর অ্যালাউ করা হয়, তারপর নেমেছে। কিন্তু দেখবেন শনিবার যে সভাটা উনি করবেন, প্রচার সভা, দেখবেন ওখানে কি বলেন, দেখবেন কি বলেন। আমার ধারণা আর কি, দেখবেন উনি এটাই বলবেন, আমাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছিল, আমার ফ্লাইটকে নামতে দেওয়া হচ্ছিল না, আমার ফ্লাইটের জ্বালানি ফুরিয়ে আসছিল। হ্যাঁ, ওয়েদার খারাপ ছিল, ঠিক আছে, কিন্তু এত চক্কর কাটানো হয়েছে, আমার ফ্লাইটের জ্বালানি ফুরিয়ে আসছিল, যে কোনো সময় ক্র্যাশ করে পড়ে যেত বিমানটা। দেখবেন এই টাইপের কিছু একটা বলবেন, কিছু একটা দোষারোপ করবেনই। তবে দর্শক, উনি কি বলবেন সেটা আমরা পরে দেখব। তবে এটাকে যদি উনি ওনার বিপদ হিসেবে দেখেন, তাহলে আমি ওটা বলতে পারি, এটা হচ্ছে অভিশাপ, ঘুরে আসা অভিশাপ, এটা বলতে পারি। কেন কথাটা বলছি, আমি কালকেই একটা ভিডিও করেছিলাম, মানে একটা রিপোর্ট করেছিলাম, সেখানে ওনার দুটি সভার দুটো টুকরো অংশ নিয়ে, নিশ্চয়ই তো আপনাদের অনেকেরই মনে আছে যারা দেখেছেন, উনি কিভাবে বিজেপির লোকজনদের মৃত্যু কামনা করেছেন বা ওই মরার জন্যে মানে প্ররোচনা যদি বলি সেটা দিয়েছেন। হয়তো আপনাদের মনে থাকবে, আমি জাস্ট আজকে আরেকবার শোনাই। তো আমি সেটা আজকে মনে করছিলাম, যখন এরকম শুনলাম যে এরকম ঝড় বৃষ্টি এমন হয়েছে, মুখ্যমন্ত্রীর ফ্লাইট নামবে কি নামবে না, একটা দুশ্চিন্তা। তো আমি তখন ভাবছিলাম যে এ তো অভিশাপ ঘুরে এলো মনে হচ্ছে। উনি তো গতকালকেই বিজেপির লোকেদের মৃত্যু কামনা করেছেন বা মরার দিকে ঠেলে দিচ্ছিলেন। কি বলেছিলেন দর্শক গতকালকে, দেখুন আগে। গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি নেতৃবৃন্দকে। লজ্জা থাকলে যারা মানুষের উপর অত্যাচার করে তাদের গলায় পুকুরে জলে ডুবে মরা উচিত। এইসব বলেছিলেন, একটি জায়গা না, দুটি জায়গাতে এইরকম বলেছিলেন, হয়তো আরও বলবেন। তো যিনি অন্যদের মৃত্যু কামনা করেন বা মরার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন, তার ক্ষেত্রে অভিশাপ তো আসতেই পারে না ঘুরে, অভিশাপ তো আসতেই পারে। তো এটা যে বিপদটা বলা হচ্ছিল, যদি সত্যিই ওনার মানে জ্বালানি শেষ হয়ে যেত ফ্লাইটে, বা ওই অবতরণ করতে গিয়ে হাওয়ার ঝটকাতে যদি উল্টে যেতেন, মানে যেতেন বলতে ওই রকম পরিস্থিতি হয়ে একটা বিপদ তো বটেই। আজকে যেটা হয়েছিল এটা কিন্তু একটা বিপদ। উনি কীভাবে ব্যাখ্যা দেবেন সেটা অন্য বিষয়, উনি এটাকে পলিটিক্যাল রং দেবেন, অন্যদের দিকে চড়াবেন, এয়ারপোর্ট অথরিটির বিরুদ্ধে অভিযোগ আনবেন, যেটা ওনার অভ্যেস। কিন্তু এটা একটা বিপদ, এটা সেটা দ্বিধা নেই।
মানে বিপদে কিন্তু উনি আজকে পড়ে গেছে, মানে পড়েছিলেন, বেঁচে গেছেন, কোনো ক্রমে বেঁচে গেছেন। নামতে গিয়ে যদি বিপদটা হয়ে যেত, হতে পারত। তারপরে বেহালা ফ্লাইং ক্লাব যা আছে ওখানেও নাকি নামার চেষ্টা করেছিলেন, ওখানেও হয়নি। মানে আজকে একটা বিরাট কিন্তু বিপদ গেছে, মানে প্রাণে বেঁচেছেন। তবে সেই জন্য বলছি কথাটা, এটা একটা বিপদ এবং উনিও এটাকে বিপদ মনে করছেন। কিন্তু এটা মানে ওই আর কি, ঘুরে আসা অভিশাপ। অন্যের মৃত্যু কামনা করলে না, নিজের মৃত্যুটা কখনো কখনো ঘনিয়ে আসে, কখনো কখনো ঘনিয়ে আসে। যখন আমি এটা শুনছিলাম মিডিয়াতে, তখন আমি ভাবছিলাম, এই রে, গতকাল যেভাবে উনি অন্যের মৃত্যু কামনা করেছিলেন, অন্যদের, বিজেপির লোকেদের, এ তো নিজের মৃত্যু ঘনিয়ে আসছে। আমরাও খুব দুশ্চিন্তায় ছিলাম যে কী হয়। যাক, উনি বেঁচেছেন। আমি জানি না আপনাদের কার কী দুশ্চিন্তা হচ্ছিল, আপনারা আবার কে কী বলবেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো, আমরা কারো মৃত্যু কামনা করতে পারি না। তো উনি ফিরেছেন, ফিরার কিছু বলেননি, চলে গেছেন হাত নেড়ে, এমনটাই যেটা আমরা জানতে পারছি। তো যাই হোক, উনি কোনো ক্রমে বেঁচে গেছেন আজকে। কিন্তু দর্শক, যেটা আমি বলছিলাম যে উনি এখন কি বলেন সেটাই এখন দেখার। শনিবার সভা যেটা হবে সেখানে কি বলেন। কেন কথাটা বলছি, কারণ ওনাকে আমরা এর আগেও বলতে দেখেছি। তো এর আগেও একবার হয়েছিল না, একটা ওরকম দমকা একটা হাওয়া কিছু একটা হয়েছিল, ফ্লাইট, ওনার ছোট্ট যে ফ্লাইট ভাড়া নিয়েছেন সেটাকে নামতে দেওয়া হচ্ছিল না, সেটাকে নিয়ে তো অনেক কথা বলেছিলেন। তো সেই জন্যই কথাটা বলছি যে আজকে উনি চুপ করে চলে গেছেন বটে, দেখবেন কীভাবে বলবেন সভাতে। ওনার যেটা অভ্যেস, আর ওনার যে এটা অভ্যেস আছে, এটা শুধু আমার ধারণা না। আপনাদের নিশ্চয় মনে আছে, তাহেরপুরে যখন সভা করতে এসছিলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার হেলিকপ্টার নামতে পারেনি তাহেরপুরে, মনে আছে আপনাদের? তো সেই সময় উনি যখন টেলিফোনে একটা ভাষণ দিয়েছিলেন, সেখানে কি বলেছিলেন মনে আছে দর্শক? সেদিন কিন্তু উনি ঠোকাটা দিয়েছিলেন বলতে, ওই যে আগে থেকে তিনিও জেনেছেন যে প্রাকৃতিক কিছু হলেও উনি রং চড়িয়ে দেন। তো ওনার হেলিকপ্টার নামতে পারেনি আবহাওয়া খারাপের জন্য। তো না নামতে পারলেও ওটাকে যে পলিটিক্যালি উনি দেখতে চান না অন্যদের মতো, সেটা বুঝিয়ে দিয়েছিলেন। তো সেটা বোঝানোর পাশাপাশি ওইটাই বুঝিয়ে দিয়েছিলেন যে এখানকার যিনি নেত্রী আছেন তিনি তো এটা করেন, কিন্তু আমি সেটা করব না। যেটা প্রাকৃতিক বিপর্যয়, দুর্যোগ, সেটা দুর্যোগই। তো দর্শক, আমি আজকে একবার শুনিয়ে দিই নরেন্দ্র মোদী ওই তাহেরপুরে আসার সময় না নামতে পেরে ঠিক কী বলেছিলেন দর্শক একবার শুনুন, তাহলে বুঝতে পারবেন যে শুধু আপনার আমার ধারণা না, এটা প্রধানমন্ত্রীরও ধারণা যে এখানকার নেত্রী কিভাবে পলিটিক্স করেন। सर्वप्रथम मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। आज मौसम ने कुछ कठिनाइयां पैदा की हैं और मैं उन नेताओं में से नहीं हूं कि मौसम की मुसीबत को भी मैं राजनीति के रंग से रंग दूं। पहले बहुत बार हुआ है, मैं जानता हूं कभी कभी मौसम परेशानी करता है, लेकिन मैं जल्द ही आपके बीच आऊंगा, बार बार आऊंगा। সেদিন বলেছিলেন, সবাই জানেন যে এখানকার নেত্রী উনি কি করেন, বা আরও ওনাদের লোকেরা কী সব ড্রামা করেন, সবাই জানেন। সেই জন্যে ওই রকম ঘটনা ঘটার পরে যখন হেলিকপ্টার নামতে পারেনি, তখন কিন্তু এই কথাটা বলে দিয়েছিলেন পশ্চিমবঙ্গে কলকাতা এয়ারপোর্টে বসে। সেই জন্যই বলছি যে আজকে উনি চুপ করে চলে গেছেন, নেমে হয়তো একটা ট্রমার মধ্যে পড়ে গেছিলেন, কিছু বলতে পারেননি, হয়তো সত্যিই মানে মৃত্যুর মুখ থেকে এসছেন। ওনার মধ্যে উনি ভীষণ ভীতু, কিন্তু এটা জেনে রাখবেন, গলাবাজি প্রচুর করেন কিন্তু ভীষণ ভীতু। যারা ওনার ঘনিষ্ঠ লোক তাদেরকে জিজ্ঞাসা করেন, বলে দেবেন ভীষণ ভীতু, শুধু গলাবাজি। আলো জ্বলবে, লোকজন থাকবেন, সেখানে গলাবাজি করবেন, কিন্তু ভীষণ ভীতু। তো আজকে হয়তো খুব ট্রমার মধ্যে দিয়ে গেছে, সেই জন্য আর বেরিয়ে কিছু বলেননি, বা হয়তো সাজিয়ে গুছিয়ে উঠতে পারেননি, কিভাবে বলবেন, কাকে দোষ কিভাবে দেবেন, স্ক্রিপ্ট হয়তো তৈরি করবেন, তারপর বলবেন। আমার ধারণা বলবেনই। তো দেখা যাক কী বলেন। তবে আমি আবারও বলবো, যাই বলুন না কেন, কখনো অন্যদের মৃত্যু কামনা করতে নেই, বা মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য কোনো প্ররোচনা দিতে নেই। যদি এইরকম দেওয়া হয়, তাহলে কিন্তু অভিশাপ ঘুরে আসে। তো সেই অভিশাপ এমন তৈরি হয় যে নিজেই মৃত্যুর মুখে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তো আজকে কোনো ক্রমে বেঁচে গেছেন, এবার অন্তত একটু মুখ সামলে কথা বলবেন,
এবার অন্তত একটু মুখ সামলে কথা বলবেন, না হলে আর ওই অবতরণটা আর করতে হবে না। সোজা উপরে পড়বেন, নিচে যাবেন উপরে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।